দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিবিএল ফার্বা নিবেদিত হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডক্টর চৌধুরী তামান্না তাবাসসুম। দর্শক, গ্রীষ্মের তাপদাহ যেন বেড়েই চলেছে। আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছে। শিশুদের সুরক্ষায় অলরেডি স্কুল এবং কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে গরমে শিশুদের যত্ন। গরমে শিশুদের রোগবালাই ও জটিলতা যেন বেড়েই চলেছে। তাই শিশুদের সুরক্ষায় আমরা কি করতে পারি এই বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন মাত্রায় আয়োজন করে থাকি। বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে মেন্টর এবং মেন্টি হিসেবে আসেন। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব, বিভাগীয় প্রধান জেনারেল পেডিয়াট্রিক্স, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, শিশু রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আপনাকে দিয়ে আজকে আমরা আমাদের আয়োজনটি শুরু করব। আমাদের অনুষ্ঠানটির নাম আমরা রেখেছি হেলথ গাইড মাই মেন্টর। আপনি আজকে আপনার মেন্টরকে নিয়ে এসেছেন। আপনার কাছ থেকে প্রথমেই আপনার মেন্টর সম্পর্কে একটু শুনবো। আপনার মেন্টরের কোন বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করেছে আপনার পেশাগত জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? ধন্যবাদ। আমি মেডিকেল কলেজ থেকে যখন এমবিবিএস পাস করার পরে চাকরি করি আইসিডিডিআরবিতে, কলেরা হসপিটালে চাকরি করি। তারপরে শিশু হসপিটালে যখন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখি, নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আমি সেখানে অ্যাপ্লিকেশন করার পরে সেখান থেকে আমাকে ভাইবার জন্য ডাকা হয়। তা প্রথমে এসে আমি প্রফেসর আবু তৈয়ব, তখন ডাক্তার আবু তৈয়ব স্যারের সাথে দেখা হওয়ার পরে তার যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগছে, সে একজনকে কিছু সময়ের ভিতরে খুব আপন করে নিতে পারে এবং তার যে গুণাবলী, তার নেতৃত্বের গুণাবলী, তার ভিতরে যেটা আছে যে সে তার কর্মী বান্ধব, অলওয়েজ সে একজন ভালো দক্ষ সংগঠক, প্লাস ভালো একজন টিচার, ভালো একজন ক্লিনিশিয়ান। তার সাউন্ড নলেজ, প্রত্যেকটা ডিজিজ এবং এই সম্পর্কে সে একটা ভালো নলেজ রাখে। তারপর তার যে জিনিসটা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, সে বন্ধুসুলভ। একটা টিচারের ভিতরে যে গুণগুলো থাকা দরকার, যে একজন টিচার অলওয়েজ সে টিচার বচ এবং স্টুডেন্টের প্রতি বচ এবং সেই স্টুডেন্ট, এই ভাবটা তার ভিতর থাকে না। সে সবসময় একটা স্টুডেন্টের প্রতি থাকে, সে ফ্রেন্ডলি টিচার, এই ভাবটা তার ভিতরে আছে যে সে সবসময় ফ্রেন্ডলি, কোনো প্রবলেমে পড়ছে তাকে সেটা সলভ করার চেষ্টা করে। তারপরে সে সবচেয়ে বড় যে জিনিসটা, সে দলমত নির্বিশেষে সবারই যে জিনিসটা চেষ্টা করে, প্রবলেমে পড়লে সেটা সলভ করার চেষ্টা করে। তার কাছে যে যায়, সে যে কোনো প্রবলেমে, যাক অফিসিয়াল প্রবলেম হোক, পলিটিক্যাল প্রবলেম হোক, স্বাস্থ্যগত প্রবলেম হোক, তার কাছে গেলে এই সমাধানটা পাওয়া যায়। স্যার, এখন আপনার কাছে একটু আসবো। আপনার মেন্টি আপনার সম্পর্কে বললেন, আসলে মেন্টি তো একজন হয় না, আপনার আরও অনেক স্টুডেন্ট এবং শিশু আছে। আপনার কাছ থেকে আপনার মেন্টি সম্পর্কে যেমন শুনবো, তেমন আপনার স্টুডেন্ট এবং শিশুদেরকে আপনি আপনার প্রফেশনাল জীবনের কোন বিষয়গুলো দিয়ে অনুপ্রাণিত করতে পারেন সেই বিষয়গুলো আমরা একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। ইন দ্য মিনটাইম কামরুজ্জামান যা বলেছে তাও হয়তোবা তার ভালো লাগার জায়গা থেকে অনেকটুকু বলেছে। আমি চেষ্টা করি সেই জায়গা থেকে সবগুলা মেন্টিকে, সবগুলো স্টুডেন্টকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য, একটা ইউনিটি থাকার জন্য, এবং যার ফলে আমরা যে পেশার সাথে জড়িত, সে পেশার সাথে শুধু পেশাগত জীবনে আপনি যেভাবে আগাবেন, একই সাথে পেশার সাথে সাথে সাংগঠনিক কর্মদক্ষতার প্রয়োজনীয়তা আছে। মানুষকে আপনি মোটিভেশনাল পাওয়ার যদি না থাকে, আপনি মানুষকে সেবা করার মানসিকতা যদি না থাকে, এবং অদম্য স্পৃহা যদি না থাকে, তাহলে আগানো সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সাথে আমি আলাপ করি। আর বিশেষত কামরুজ্জামান রাজশাহী মেডিকেল থেকে পাশ করার পর আইসিডিডিআরবিতে ছিল, সে সময় থেকে তার কতগুলো কাজ, অনেকগুলা মানুষের সান্নিধ্য আমার আশা হয়েছে। অনেক মেন্টি আছে, তার ভিতরে স্পেশালি কামরুজ্জামান যে প্রক্রিয়া, যে সময় আমার কাছে আসে, দেখলাম তার ভিতরে একটা ইনোসেন্ট ভাব ছিল এবং তার ভিতরে একটা কর্মস্পৃহার একটা যে চেতনা আমি তার ভিতর দেখতে পেরেছি, সেটার একদম সুফল এবং সঠিক ফল আমি পেয়েছি। এখন বর্তমানে সেই আমার যে অ্যাসেসমেন্ট, যে এক্সপেকটেশন রাখছিলাম, তার থেকে অনেক গুণ বেশি সেই মানুষের কাজের প্রতি, সেবামূলক কাজের প্রতি এবং সামাজিক কাজের মাধ্যমে সে ততটুকু ব্যাপ্তি লাভ করেছে। তার একটা ছোট জিনিস আমি না বললে হবে না অন্য মেন্টিদের সম্পর্কে বলার আগে।
আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, কামরুজ্জামান তোমার কেমন চলে? হলো ভালো চলে। তা আমি বললাম অনেক গরিব মানুষ আসে, অনেকগুলার ছেলেবেলে ভালো মতো আনে না। তো সে আমাকে ছোট করে একটা বললো, আমি একটা জায়গায় চেম্বার করতাম সাপারে, সাপ্তাহিক একদিন 70 বছরের একজন বৃদ্ধ আসলো তার কাছে। তো বৃদ্ধ বললো যে বাবা আমি আসতে পারি না, সবসময় টাকা। সেদিন থেকে সেই তার প্রফেশনাল জীবনে এমন একটা নিয়ম করলো, সে মানে অ্যাবাভ 70 ইয়ার্স এই বয়সের উপরে কোনো মানুষের আর ভিজিট নেয় না। ওনার ইয়ারটাকে উপলব্ধি করার পরে ও দিনের পর থেকে 70 বছর বয়সের কোনো মানুষের উনি আর ভিজিট নেয় না। বললো যে আপনারা সবসময় আসবেন, চিকিৎসা নেবেন। তো আমি তখন একটু ভালো লাগো, মেন্টর হিসেবে তো একটু ভালো লাগার ব্যাপার আছে। সে জায়গা থেকে যে ছেলেটাকে আমি এক্সপেকটেশন রাখলাম, যে ছেলেটাকে আমি অনেকটুকু আশা করছিলাম, সে আশার উপরে তার কাঙ্ক্ষিত লক্ষ্য সে পৌঁছাচ্ছে এবং আমি সেই রকমভাবে আমি অনুতপ্ত হলাম তার কাজের মাধ্যমে। একই সাথে সকল মেন্টিকে আমি বলি, তোমরা যেভাবে যে পেশার সাথে আমরা জড়িত, সে পেশা কোনো রকমের না, সবসময় ফিনান্সিয়াল বলেন এসব না। আমি 3 ঘন্টার কাজ 3 ঘন্টার, ম্যাক্সিমাম ডাক্তার 2টার সময় কাজ করার কথা, কমপ্লিট করতে করতে 4টা বেজে যায়। তখন কিন্তু আমাদের নিয়মের ভিতর নাই। ঈদের সময় এগুলো আমি যেগুলো যাদেরকে মেন্টি হিসেবে দেখি, তাদের ভিতর, তাদের কাজের ভিতর আমি সেই জিনিসটা একাগ্রতা এবং তারা রোগীবান্ধব মানুষের প্রতি সেবামূলক যে চেতনাবোধ তাদের ভিতর আছে, সেটা সত্যি আমাকে অনুপ্রাণিত করে এবং আরও বেশি এদের সাথে সংশ্লিষ্ট থাকার জন্য আমাকে করে, এনকারেজ করে। মানে ওদের দ্বারা আমরা যদি একসময় তো আমরা চলে যাব, ওরা যেমন সে জায়গা থেকে তাদের নিজের আরও একটু মেন্টি তৈরি হবে তাদের হাতে, সে মেন্টির পথটা একই রকম হবে, সেটাই আমি বেশি আশা করছি। জি স্যার, আপনি খুবই সুন্দর বলেছেন। আসলে আমাদের প্রফেশনের সাথে সবসময় ফিনান্সিয়াল দিকটা থেকেও সেবার বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাজ এ মেন্টর আমরা সবসময় চেষ্টা করি যে একজন মেন্টি যেন একজন ভালো চিকিৎসকের সাথে সাথে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে পারে। তো তাহলে আজকে আমরা একটু মূল বিষয়ে কথা বলি। গরমে শিশুর যত্ন নিয়ে আমরা আজকে কথা বলবো। এই গরমে তো আমরা বড়রাই আসলে খুব অস্বস্তিতে ভুগছি, শিশুরা তো ভাবে আসলে বলতেও পারে না, অথবা দেখা যায় যে তারা যে পর্যাপ্ত পানিটা পান করা দরকার সেটাও করে না। সরকার খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছেন, শিশুদের স্কুলটি 7 দিনের জন্য বন্ধ রেখেছেন, যে কয়েকদিন হিট অ্যালার্ট হতে পারে। তো আমরা শিশুদের এই সময় কী ধরনের রোগ বালাই হচ্ছে এটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার সময়োপযোগী যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা অবশ্যই কার্যত এবং সবসময় যুগোপযোগী সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এই সময় আমাদের বাচ্চারা তো স্কুলে যদি যায়, তাদের অনেকগুলো স্কুলে অ্যাডুকেট ভেন্টিলেশন থাকে না। অনেক স্কুলে এসি আছে, অনেক স্কুলে ফ্যান আছে, ফ্যান যদি নষ্ট থাকে, গরমে তাদের পানি খাইতে হবে, তারা তো দৌড়াদৌড়ি লাফালাফি করবে, তাদের টেম্পারেচারটা তারা সঠিকভাবে বুঝতে পারবে না। কয়েকদিন আগেও একটি স্কুলে এরকম একটা অকারেন্স হয়েছিল হিট স্ট্রোকে। তো সেই জায়গা থেকে গভর্নমেন্ট যে পদক্ষেপ নিয়েছে সেটা অবশ্যই সাধুবাদ জানাই। একই সাথে বাচ্চাদের এই গরমের সময় বাসা থাকা প্রয়োজন। আমার মনে হয় টেম্পারেচার আবহাওয়াবিদরা যদি আরও এই কন্ডিশন, আমরা বডির নর্মাল টেম্পারেচার 36, 37, এর উপরে 38 পর্যন্ত আমরা টলারেট করি। 40 এভাব হলে সেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। যে পানি শূন্যতা হয়, যে সেরকম অ্যাডুকুয়েট নিউট্রিশন যদি আমরা যদি হাইড্রেশন মেনটেন না করি অ্যাডুকুয়েটলি, সেরকমভাবে যদি মেনটেন না করে, ঘাম, এখন তো হিউমিডিটি বেশি, ঘামও হয় না, শরীরের ভিতর উষ্ণতা, এটা দ্বিতীয়বারের মতো আরেকটা প্রভাব দেখা গেছে, সেটা টেম্পারেচার বেশি, হিউমিডিটি বেশি। ফলে এটার ফলে 2-3টা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। এমনি ম্যাক্সিমাম টাইমে আমাদের ভাইরাসগুলো হয় উইন্টারে, কিন্তু প্যারা ইনফ্লুয়েঞ্জা টাইপ 3 এবং এন্টারোভাইরাস, এই 2টা ভাইরাসের প্রকোপ বেড়ে যায়। একই সাথে সর্দি, কাশি এবং বিভিন্ন ভাইরাল ডিজিজের প্রকোপ বাড়ে। সবচেয়ে বড় ব্যাপার, একই সাথে আমরা যখন বাচ্চাদের নিয়ে আলাপ করতেছি, একই সাথে বড়দেরও সংশ্লিষ্ট, ওরা তো পেশেন্ট। বাচ্চারা যেরকম পেশেন্ট, ওরা পেশেন্ট। আমরা অনেক সময় এখন দেখি পানির প্রচুর চাহিদা, যে কোনো জায়গায় পানি ইউজ করা হচ্ছে। এই টাইমটাতে ওয়ান টাইম গ্লাসের চালু প্রচলন থাকলে বেশি উপকার হবে। কারণ যেমন আখের রস খাইতেছে, যারা হেপাটাইটিস এ পজিটিভ তারাও খাইতেছে, অন্যজনও খাইতেছে। আমি এক জায়গায় দিয়ে দেখলাম যে গণহারে আখের রস খাওয়া, ফলে একজন যদি ইনফেক্টেড থাকে, এটা তো ওয়াটার বর্ন, আরেকজনের হওয়া। এই জায়গা থেকে সতর্কতা থাকা উচিত। দ্বিতীয়ত কথা হলো ভাইরাস সংক্রান্ত জিনিসে আমরা অনেক সময়
করোনা ভাইরাসের সময় যেরকম সোচ্চার ছিলাম হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে, সেগুলো একটু আমরা ভুলতে বসেছি। এগুলো এক ধরনের ভাইরাস। বাচ্চাদের সামনে নাক আসা, হ্যান্ড ওয়াশ করা, মাস্ক ইউজ করা, যদি একই ফ্যামিলিতে একজন থাকে আরেকজনের কন্ট্যাক্ট থেকে সেরকমভাবে আমরা সতর্ক থাকি, সেটা থাকবে আমাদের মূল লক্ষ্য। জি স্যার। স্যার, আমরা গরমে শিশু যত্ন নিয়ে আরও কথা বলবো, একটু ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা গরমে শিশু যত্ন নিয়েও আবারও কথা বলবো, এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ডিবিএল নিবেদিত হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর তামান্না তাবাসসুম। কথা বলছিলাম গরমে শিশুর যত্ন নিয়ে। ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটু আসি। স্যার গরমে গ্রীষ্মের রোগবালাই নিয়ে কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে শিশু হাসপাতালে কি ধরনের রোগী আপনাদের এখানে বেশি ভর্তি হচ্ছে? ধন্যবাদ। স্যার যেটা আলোচনার প্রথমে বলছিল যে এই সময় কি রোগগুলো হয়, তার যে রোগীগুলো সাধারণত আসছে আমাদের এখানে, যেমন ডায়রিয়া একটা প্রবণতা সবচেয়ে বেশি, তারপর এআরআই যেটা অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা নিয়ে আসছে, নিউমোনিয়া, তারপর আরেকটা জিনিস বাচ্চাদের জ্বর, যেটা হলো জ্বরের সিমটম নিয়ে আসছে, জ্বরের পরিমাণটা অনেক বেশি। একটা বাচ্চার 105-6 জ্বর নিয়ে আসছে, বাচ্চাকে খিঁচুনি নিয়ে প্রেজেন্টেশন করে আসছে, বাচ্চা হঠাৎ বাবা মা খিঁচুনি হলে এটা একটা বাসায় একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, এটা নিয়ে আসছে। আর সবচেয়ে যে জিনিসটা লক্ষণীয় যে ঠান্ডা কাশির প্রবণতা এখন অনেক বেশি, এবং ডায়রিয়াটা নিয়ে শীতকালে ঠান্ডা কাশির প্রবণতাটা একটু বেড়ে যায়, নিউমোনিয়ার প্রবণতাটা বেড়ে যায়, কিন্তু আমরা কি তখন গরমেও নিউমোনিয়া ঠান্ডা কাশি যেটা পাচ্ছি? যে এই সময় সাধারণত বাচ্চাগুলো বাসায় থাকার কারণে যে মানে ঘেমে যাওয়ার জন্য ঠান্ডা কাশি লাগছে, তার জন্য সাধারণত আসছে। আর তাছাড়া এখন আরেকটা যে জিনিস, কিছু স্ক্যাটার্ডভাবে মানে ডেঙ্গুর প্রবণতা এখন দেখা যাচ্ছে, কিছু কিছু ডেঙ্গু রোগীও নিয়ে আমাদের হসপিটালে এবং আমাদের চেম্বারেও আসছে যারা। তারপর আরেকটা যে জিনিস, এখন পানিবাহিত রোগের সংখ্যাটা বেশি, যেমন টাইফয়েড জ্বরেরটা পরিমাণটা অনেক চেম্বারেও পাওয়া যাচ্ছে, প্লাস হলো হসপিটালেও পাওয়া যাচ্ছে। আর যেটা হলো যে স্যার যেটা বলছিল, এই সময় জন্ডিস, হেপাটাইটিস এই ভাইরাসের প্রবণতা অনেকটা বেড়ে গেছে। জন্ডিসের নিয়ে বাচ্চারা আসছে, তার চোখ হলুদ, প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, সে এই হিস্ট্রি দেখা যাচ্ছে যে হয়তো বাচ্চাগুলো বাইরে বেরোচ্ছে, সে বাইরের খাবার অথবা ফাস্টফুড জাতীয় জিনিস খাচ্ছে। তারপর স্যার যেটা বলছিল যে আখের রস, আর সবচেয়ে এখন চটকদারি যে জিনিসটা দেখা যাচ্ছে রাস্তাঘাটে, যে মানে বিশেষ করে আমাদের যারা কর্মজীবী লোক, যে বিশেষ করে রিক্সা পোলার, তারপরে আদার যে ওয়ার্কার আছে, এরা সাধারণত রাস্তার পাশে যে মানে পানি, ঠান্ডা পানি যেটাকে শরবত হিসাবে বিক্রি করে, এইটা খাওয়ার পরে তারা এই পানিবাহিত রোগ এবং জন্ডিসের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এটা যারা অ্যাডাল্ট হসপিটালে যে রোগীগুলো দেখে তাদের ভিতরে এই রোগগুলো যাচ্ছে। এবং আমাদের চেম্বারেও অনেক সময় বাচ্চাদের পাশাপাশি কিছু বড় রোগীও আসে, তাদের দেখা যাচ্ছে তারা জন্ডিস এবং টাইফয়েড জ্বরের প্রবণতা নিয়েছে। পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাচ্ছে টাইফয়েড। তার হিস্ট্রি থাকে যে আমরা খাওয়া দাওয়া, তো বাইরের খাওয়া দাওয়া করছে, স্ট্রিট ফুড খেয়েছে অথবা ওখান থেকে পানি খেয়েছে, শরবত জাতীয় কোনো খাবার খেয়েছে, খাওয়ার পরে এই রোগগুলো নিয়ে আসছে। আচ্ছা, আমি আবার একটু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব স্যার, আপনার কাছ থেকে একটু হিট স্ট্রোক নিয়ে জানতে চাচ্ছিলাম। কারণ আমরা বড়রা কিন্তু অনেক সময় যখন আমাদের গরম লাগছে বা আমরা খারাপ অনুভব করছি, সেটা আমরা আসলে বলতে পারি, কিন্তু শিশুরা কিন্তু বলতে পারে না। তাহলে অভিভাবকরা কিভাবে শিশুদের লক্ষণগুলো দেখে বুঝবে যে সে আসলে হিট স্ট্রোক অথবা ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এই ধরনের কমপ্লিকেশনের মধ্যে যে দিয়ে যাচ্ছে? হিট স্ট্রোক টেম্পারেচার অনেক বেশি হলে হাইপারথার্মিয়া হবে, বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে যাবে, কনফিউশন এসে যাবে, মানে অনেক সময় কনভালশনও হয়। তো হিট স্ট্রোক টেম্পারেচার বেশি হলে কার হবে না হবে তো আমরা জানি না, সাবধানতা আগে নিতে হবে, হওয়ার পর তো আর আমাদের কিছু করণীয় নেই। তো যখন টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলের উপরে আসছে, তখন আমরা হিট স্ট্রোক থেকে প্রিভেন্ট রাখার জন্য যা কিছু করণীয় তা করাটাই শ্রেয়। তার কারণ হলো হিট স্ট্রোক যেন অপ্রয়োজনীয় যেন বাসার বাইরে না যাওয়া হয়, এবং আমরা যেন বেশি বেশি পানি খাই, হাইড্রেশনটা মেনটেন করি, একসাথে গরমে অনেকক্ষণ না থাকা, যারা রাস্তায় কাজ করার ঝুঁকি থাকে তারা যেন মাথার উপর একটা ছাতা অথবা ক্যাপ ইউজ করে, একটা নির্দিষ্ট সময় পর একটু ছায়াতে থাকে, একটু করে পানি নেয়, তাদের তো চলতে হবে, কর্মক্ষেত্রেও যাওয়া লাগবে, সেক্ষেত্রে সাবধানতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করবে, কিছুক্ষণ পরে একটু অপেক্ষা করলো, একটু পানি খাইলো, হাইড্রেশনটা মেনটেন করলো, এভাবে। আসলে একদম লাইফ থ্রেটেনিং একটা বিষয় হয়ে গেলে আসলে একদম দেখা যায় যে মৃত্যু পর্যন্ত হতে পারে, যে কারণে কনফিউশন, কনভালশন, প্রথমে তো শ্রেয়। একটা এলোমেলো একটা কথার থাকবে, চেতনা শক্তি কমে যাবে, খিঁচুনি হবে এবং ফাটালিটিতে হতে পারে।
সেই জায়গা বাচ্চা থেকে যখন আমরা পানি শূন্যতা হবে তখন তো অভিভাবকরা যেমন বাচ্চার পেশাবের পরিমাণটা খেয়াল রাখা, অবশ্যই এগুলো খেয়াল দেখে, রাখতে হবে। জি। এটা নর্মাল হাইড্রেশনের উপায় হলো যে 6 টাইম যদি আপনার পেশাব হয়, তাই এখন পানি বেশি বেশি খাইলে বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে কিনা সেটা দেখবে। আর এখন সলিড ফুড খুব কম খাচ্ছে, এটা মারা কিন্তু খুব ওরিড সলিড ফুড। আমি কইলাম আমরা যখন রোজা রাখি ইফতারের সময় আপনাকে বিরিয়ানি দিলে খাবেন না, আপনি পানিই খাবেন। তার মানে আমাদের যে সেন্টারগুলো আছে তাকে সেই সেন্টার ইনফরমেশন দিবে আমার কি চাহিদা। তো এখন সলিড ফুড আপনার শরীরের অসমোলারিটি এমনি বেড়ে গেছে পানি শূন্যতার কারণে। এখন আপনার চাহিদা হলো যে পানি, আপনি সলিড ফুড খাইলে সে বমি করবে। তো এই রোগীগুলো আসতেছে বেশি বেশি কিন্তু বমি করতেছে, কিন্তু সলিড ফুডের ডিমান্ড নাই, তাতে শরীরের অসমোলারিটি এমনি বেশি। তো সুতরাং এখন লিকুইডের ডিমান্ডটা বেশি, লিকুইড খাইতে হবে। আমি করলাম অল্প খাবার খাক, বারবারে লিকুইড খাক, এতে যদি 6 to 7 টাইমস যদি তার ইউরিনেশন হয়, দিস ইজ এ নর্মাল হবে। ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটু আসি যে আজকাল দেখা যায় যে অনেকেই বাসায় এয়ার কন্ডিশন, এয়ার কুলার ইউজ করেন। আমাদের যে বাইরের হিউমিডিটি, এয়ার কুলার ইউজ করলে কিন্তু দেখা যায় যে তখন আর্দ্রতার পরিমাণটাও বাসায় চেঞ্জ হয়ে যায়। এক্ষেত্রে আপনি একজন রেসপিরেটরি মেডিসিন বিভাগে কাজ করছেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এরকম দীর্ঘ সময় এয়ার কুলার বা এয়ার কন্ডিশনে শিশুদের রাখলে কি কি কুফল হতে পারে, বা অভিভাবক আসলে কি ধরনের সাবধানতা মেনটেন করবেন এক্ষেত্রে? ধন্যবাদ। একটা সুন্দর কোয়েশ্চেন সাময়িক, এবং আমাদের চেম্বারে প্রায় এসে বাচ্চার মারা এবং প্যারেন্টসরা এই কোয়েশ্চেনটাই করে যে স্যার আমার বাসায় এসির টেম্পারেচারটা কত রাখবো। আসলে বলা হয় যে এসির টেম্পারেচারটা আপনি সর্বোচ্চ যেটা মানে সর্বনিম্নই যাবেন না, যে একদম রুমকে কুল করে ফেলতে হবে এটা না। এখন 26-27-এর উপরেই থাকা ভালো। এবং রিসেন্টলি বাংলাদেশ সরকারেরও একটা ইনস্ট্রাকশন আছে, আপনি দেখতে পেয়েছেন যে এসির টেম্পারেচারটাকে সর্বোচ্চ এখন 26-এর উপরে, 25-এর উপরে রাখার জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে যে এখন মায়েদের যে কোয়েশ্চেন থাকে যে আমার বাচ্চাটাকে আমি সর্বক্ষণিক যে এসির ভিতরে রাখলে তার যে মানে টেম্পারেচার রেগুলেটরি যে ক্যাপাসিটিগুলো থাকে এটা কিন্তু ওয়েল বিল্ড আপ হয় না, সে সর্বসময় একটা ঠান্ডা টেম্পারেচার থাকছে। আমাদের টেম্পারেচার তো আপনি যখনই রুমে থাকছেন তখনই তো সে ঠান্ডার ভিতর থাকছে, তার তো কাজকর্ম এবং তার স্কুল কলেজ তো বাইরে যেতে হবে, তাহলে তাকে মাঝে মাঝে বাইরে যেতে হবে টেম্পারেচারটার রেগুলেশন করার জন্য, তার যে ক্যাপাসিটি আছে এটাকে মিনিমাইজ করার জন্য। সেজন্য তাকে মাঝে মাঝে বাইরে যেতে হবে এবং টেম্পারেচারটা সবসময় বাচ্চাকে মানে মানে কুল টেম্পারেচার রাখলে বাচ্চার যে রেসপিরেটরি একটা প্রবলেম হওয়ার প্রবণতা পাবে। আসলে যে আমাদের যে এসি রুমগুলো থাকে চারিদিকটা ভেন্টিলেশন থাকে না, বন্ধ থাকে, এর ভিতরে সাধারণত জীবাণুগুলো আবার বেশি হয়, সেই জন্য এখান থেকে রেসপিরেটরি একটা ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। আর বাচ্চা যখন একটা কুল টেম্পারেচার লং টাইম থাকছে তখন তার এআরআই, ঠান্ডা কাশি, গলা ব্যথা এগুলো হওয়ার প্রবণতা থাকে। সেই জন্য অতিরিক্ত মানে ঠান্ডা পরিবেশে বাচ্চাদের রাখা যাবে না, যেটা বলা হচ্ছে যে আপনি 25-26-এর উপরে টেম্পারেচার দিয়ে বাচ্চাকে রাখেন। বাচ্চাকে মাঝে মাঝে রোদে নিয়ে যেতে হবে। যে ভিটামিন ডির একটা ব্যাপার আছে, যে আপনার বাচ্চাকে প্রত্যেক দিন বলা হচ্ছে যে 30 থেকে 45 মিনিট আপনি সকাল থেকে শুরু করে মানে বিকাল দুপুর 3টা পর্যন্ত এর যে কোনো টাইমে 30 থেকে 35 মিনিটস পর্যন্ত আপনার বাচ্চাকে রোদে যেতে হবে। আমাদের যে শরীরে ভিটামিন ডি তৈরি হয়, ভিটামিন ডির মেন সোর্স কিন্তু রোদ, যে মোর দ্যান 70% ভিটামিন ডি কিন্তু রোদের উৎস থেকে আসে। তা আপনি টোটাল মিলে তাকে রোদে নিয়ে গেলেন না, তাহলে ভিটামিন ডির পরিমাণ কমে যাচ্ছে। এই একটা ক্ষেত্রে কি এখন যেহেতু দেখা যায় যে 10টা-11টা থেকে অনেক তীব্র রোদ শুরু হয়ে যায়, তাহলে একদম আপনি early morning এ আর্লি মর্নিং এ নিয়ে যান, আর্লি মর্নিং এ বাচ্চাকে একটু রোদে যেতে দেন, রোদে গেলে তাহলে তার ভিটামিন ডি তৈরি হবে। আর ভিটামিন ডির যে আর রেস্ট অফ দ্য ভিটামিন ডি আসে থাকে বিভিন্ন খাবার থেকে। আর আমাদের যে এখন ফ্রিজিং ফুডগুলো খাওয়াচ্ছে, প্রসেসিং ফুডগুলো খাওয়াচ্ছে, এখানে কিন্তু ভিটামিন ডির গুণগত মান কমে গেছে। তার জন্য আপনি দেখেন দুইটা সোর্স থেকে বঞ্চিত হচ্ছেন, একটা হলো সূর্য সোর্স থেকে বঞ্চিত হচ্ছেন, আর একটা হলো ন্যাচারাল খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে এখন ভিটামিন ডি মানে ইন জেনারেল বড় বলেন ছোট বলেন তাদের পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে মানে সিভিয়ার ডেফিসিয়েন্সি যেটা 10-এর নিচেই, তার নিচেই চলে আসছে। সেজন্য ভিটামিন ডির মানে যাতে ঘাটতি না হয়, ভিটামিন ডির ঘাটতি হওয়ার জন্য সাধারণত আমাদের যে রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, যার জন্য এই রোগ ব্যাধিগুলো বেশি হচ্ছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে দর্শক অনেক উপকৃত হলো। একদম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কথা বলেছি যে গরমে অভিভাবকরা কিভাবে শিশুদেরকে কিছুটা হলেও সুরক্ষায় রাখতে পারবে এই বিষয়ে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলেছি, গরমে কিভাবে শিশুদের যত্ন করবেন, কিভাবে শিশুদেরকে সুরক্ষিত রাখবেন। আগামী পর্বে ডিবিএল ফার্মা নিবেদিত হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে আমরা আবারও আরেকজন মেন্টর এবং মেন্টির সাথে কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন।